যমুনার দিকে তাকালি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না মনে হইলে আমার মনে হয় যে রথ থেকে আমি নামতেছি, কোথায় পড়ে যাবো এখন, এরকম একটা হার্টবিটের মতো একটা অবস্থা তৈরি হয়েছে। যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারা নিজেদের জায়গাতেও ভালো নেই, নিজেদের চেয়ারেও ভালো নেই, পরিবারও ভালো নেই, এবং যে কাজ তারা করছে সেটা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে ফেলেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কেন এসেছেন। অতি সম্প্রতি তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে যে সাক্ষাৎকারটি দিলেন, তো সেটা শুনে আমার কাছে মনে হলো যে ওনার তো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, তার কোনো ডিজায়ার ছিল না। তিনি জাস্ট বলেছে আসো, এসেছি, জাস্ট এ টেস্ট কেস। তা আমার কাছে মনে হয় না যে ৮৬ বছরের একজন মানুষ সারা দুনিয়া চড়িয়েছেন, যাকে বলা হয় ওয়ান অফ দ্য মার্কেটিং জিনিয়াস। পৃথিবীতে ফিলিপ কটলারকে যদি বলা হয় ফাদার অফ দ্য মার্কেটিং, তাহলে ফিলিপ কটলারের আব্বা যদি কেউ থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই মানুষ কোনো কিছু না ভেবে চিন্তে এখানে এসেছে, নট লাইক দ্যাট। আমি নিজে ওনার সঙ্গে এই আগস্ট মাসের সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি উনি আমেরিকা থেকে হঠাৎ আমাকে একটা টেলিফোন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এটা ধন্যবাদ দেওয়ার জন্য যে ওই সময়টা তার খুব একটা ক্রিটিক্যাল টাইমে আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম নয়া দিগন্তে, এবং হি ওয়াজ সো হ্যাপি। তো তখন আমি তাকে বললাম যে স্যার আপনি চিন্তা করবেন না, আপনার এই একটা বিশেষ মামলার ব্যাপারে আমি এটা দেখতেছি, ডোন্ট ওয়ারি। তো হি ওয়াজ সো হ্যাপি। তো সেই মানুষটি, তার সঙ্গে বুঝতেই পারেন যে যখন এই পর্যায়ে কথাবার্তা হয়, আমার আরও অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়টিতে। তো এখন তার এই কর্মে বসার পরে, এই জায়গাতে বসার পরে যে দৃশ্যগুলো দেখছি, তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না। দিস ইজ ওয়ান। যদি তাই হয় তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে, নাও হি শুড গো, তার চলে যাও। এটা আপনার কেন মনে হচ্ছে? এর কারণ হলো শুনুন, রাজনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, প্রত্যেকের একটা ওনারশিপ আছে। যে চেয়ারে যেই বসুক না কেন দায়িত্ব এবং কর্তব্য। আপনি চিন্তা করুন, যে মানুষ সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মেম্বারের সংখ্যা কত হবে, হাইয়েস্ট 1 মিলিয়ন। তো 10 লক্ষ লোকের সাথে যারা ঋণ নেয়, ঋণ দেয়, এরকম একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, সেটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত ছাড়তে চায় নাই, এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব, সংঘাত, শত্রু। তো 10 লাখ লোকের এখানে কোনো আনুগত্য নাই, কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, কিছু নাই, শুধু জাস্ট একটা অ্যাডাপশন। আর গ্রামীণ ব্যাংকের যদি অর্থনৈতিক অবস্থা ধরেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে যে ছোট একটা ব্যাংক ধরেন কমার্স ব্যাংক, এটার চেয়েও ছোট। তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পদ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাবো কিন্তু এটা ছাড়বো না, তার যত দুর্ভোগ দুর্দশা ওটা নিয়ে। আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন, ওনার সেই জিনিসটাই উনি সবার আগে নিয়ে নিয়েছেন। ইট মিনস তাকে যদি আমি মনে করি যে সে নির্লোভ, নট লাইক দ্যাট। তাকে যদি মনে করি যে সে উদাসীন, কবির মতো আমার চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে, নট লাইক দ্যাট। তার লোভ আছে, তার কামনা আছে, বাসনা আছে, প্রয়োজন আছে, উইল ফোর্স আছে, এবং তার মার্কেটিং সব আছে। ওই তো বলছি, এখানেই সমস্যাটা। তা 10 লাখ লোকের যেখানে স্বার্থ নাই, সেখানে 18 কোটি মানুষের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে যে চেয়ারটা দিয়েছি, সেই চেয়ারটা নিয়ে সে নাড়াচড়া করছে কেন? দিস ইজ মাই কোশ্চেন। মানে গ্রামীণ ব্যাংকের চেয়ারটার চেয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত গ্রামীণ ব্যাংক একত্র করা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস 3 মাস বা 4 মাস বা 5 মাসের জন্য যে চেয়ারটা বসেছে, ওই চেয়ারটার জন্য তাকে রোজ কিয়ামতে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে যদি তিনি ভালো কাজ করেন। আর তিনি যদি ভালো কাজ করতে না পারেন, এই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই বাংলার জমিনে সমস্ত মানুষের লানত তার উপরে পড়বে। তো এই জায়গাটা নিয়ে তিনি বলছেন, আমাকে যদি এখন বলা হয় আমি চলে যাব, আমাকে ছাত্ররা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওনার মতো মানুষ এই কথা হয় না, ছাত্র তাকে অ্যাপয়েন্টমেন্ট দেই নাই, উই দ্য পিউপিল। আমরা 18 কোটি মানুষ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, বিএনপি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, জামাত তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সাংবাদিকরা দিয়েছে। তো উনি তো এই ভুলগুলো করার কথা না। এখন উনি যদি এই ভুলগুলো ইচ্ছা করে থাকেন, ইটস এ নেগলিজেন্সি। উনি যদি কৌশল করে থাকেন, ইটস এ হিপোক্রেসি। আর উনি যদি আউট অফ এইজ, 86 বছর বয়স হয়ে গেছে, ওনার কোনো কিছু মনে থাকে না, ভোলা ভালা হয়ে গেছেন, তাহলে তো তাই এই পদে তিনি যোগ্য নন। এর কারণ হলো এটা এমন একটা পদ, এই চেয়ারে বসে আমরা সবাই
ভাটির দিকে যাচ্ছি, অর্থাৎ দুটো ওয়ে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সবসময় উজানে যেতে হয়। তো উজানে যাওয়ার জন্য গুণ টানার শক্তি থাকতে হবে, নৌকার হাল ধরার ক্ষমতা থাকতে হবে, মাঝি মাল্লা থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ বিইং আ ক্যাপ্টেন, ইউ মাস্ট হ্যাভ এ লিডারশিপ কোয়ালিটি। ওখানে ওনার 100টা নোবেল পুরস্কার থাকুক, ডাজ নট ম্যাটার। আপনি চিন্তা করেন যদি নোবেল পুরস্কার হিসেবে তাকে কোয়ালিফাইড করতে চান, তাহলে তার মধ্যে আর অং সান সুচির মধ্যে 1 কোটি গুণ ডিফারেন্স। অং সান সুচি অক্সফোর্ড থেকে পাশ করা, তার বাবা ওই জাতির পিতা, এবং তিনি সারা জীবন রাজনীতি করে তারপরে সামরিক শাসকদের দ্বারা সারাটা জীবন তিনি মানে নির্যাতিত হওয়ার পরে এখন তার পরিণতি কি দেখেন, জেলখানাতে আছে। তো যদি অং সান সুচির অবস্থা এই হয় এবং ওনার পিছনে পুরো ওয়েস্ট যে পরিমাণ ইনভেস্ট করেছে তার কোটি ভাগের 1 ভাগও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি করে নাই। তো এখন উনি নোবেল পুরস্কার পেয়েছেন, ভালো কথা। ইট ডাজ নট মিন এখানে রাজনীতির ময়দানে এটার 2 পয়সার কোনো মূল্য নেই, কোনো 2 পয়সার মূল্য নেই, বরং এটা একটা লায়াবিলিটিস। এখানে তার সবার আগে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী, যোগ্যতা। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার ওই যে বললেন না যে সব কিছু আছে কিন্তু সে কোনো কিছু শো করছে না। খেলিছে বিশ্ব নিয়ে বিরাট শিশু আনমনে, ওরকম মনে হয় যে এত বিরাট একটা মানুষ, তিনি এই পুরো রাষ্ট্র ব্যবস্থা 18 কোটি মানুষের জীবন নিয়ে তিনি আনমনে খেলাধুলা করছেন। আমার কাছে ওই রকমই মনে হচ্ছে। আর এই খেলাধুলার কারণে কি হচ্ছে, আপনি এরকম আমরা যে গ্রামে যে চরকিতে উঠি না, চরকিতে ছোটোকালে উঠেছি, ওঠার পর যে ভয়টা লাগে না, আপনি মতিভাই উঠছেন কিনা আমি জানি না, ওইটাকে রথ বলে। তো রথের উপর ওঠার পরে যে একটা ভয় লাগে, নামার সময় যে একটা ভয়, তো আমার ওই যমুনার দিকে তাকালি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না মনে হইলে আমার মনে হয় রথ থেকে আমি নামতেছি, কোথায় পড়ে যাবো এখন, এরকম একটা হার্টবিটের মতো একটা অবস্থা তৈরি। অনেক ধন্যবাদ আপনাকে।